হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো গাইজ, আজ আমরা অসাধারণ রোমাঞ্চকর কাহিনী এক্সপ্লেন করতে চলেছি, তাই তোমরা ভিডিওটি লাস্ট অবধি পুরো দেখো, ভালো লাগবে তোমাদের। তো গাইজ, তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইজ, আর বেশি কিছু দেরি না করে চলো মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা বিজ্ঞানীদের একটি দলকে দেখতে পাই, যারা কিনা আন্টার্কটিকা স্টেশনে কিছু রিসার্চের জন্য তারা গিয়েছিল। তখন রিসার্চারদের একটি দল স্নো ক্যাট গাড়ির সাহায্যে সামনের দিকে এগোতে থাকে। তাদের কাছে একটি বিশেষ ধরনের মেশিন ছিল, যে মেশিনটিতে তারা ক্রমাগত একটি সিগন্যাল পাচ্ছিল, যেটা কিনা নির্দেশিত করে যে তাদের কাছে কোনো ধরনের একটি জিনিস রয়েছে। তারা এবার সেই দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পায়ের তলার বরফ ভেঙে পড়তে শুরু করে আর তাদের স্নোকেট গাড়িটি একটি গভীর খাদের ভিতরে পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় তাদের কারো কোনো প্রাণহানি ঘটেনি। আর তারা যেই না গাড়ির সামনের আলো জ্বালায়, তখন তাদের কাছে যে জিনিসটা ছিল আর সেটা দেখে তারা হতভম্ব হয়ে যায়। আর এইখানেই এই দৃশ্যটিকে শেষ করে দেওয়া হয়। এরপর ক্যাট নামে একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা পেশায় ছিল একজন প্যালিটোলজিস্ট, অর্থাৎ সে ছিল একজন জীবাশ্ম বিজ্ঞানী, যে কিনা পৃথিবীতে উপস্থিত প্রাণের ইতিহাস সম্পর্কে গবেষণা করে। তখন সেখানে ক্যাটের সঙ্গে দেখা করতে ডক্টর সেন্টার এবং তার সহকারী অ্যাডাম আসে, যারা কিনা ক্যাটকে তাদের সঙ্গে আন্টার্কটিকায় থাকা আর্কিওলজিক্যাল রিসার্চ সেন্টারে যাওয়ার জন্য বলে। ডক্টর সেন্টার বলে যে তার সহকর্মীরা বরফের নিচে চাপা পড়ে থাকা একটি জীবের খোঁজ পেয়েছে, আর সেই জীবের রিসার্চের জন্য ক্যাটের সাহায্যের প্রয়োজন। আর এই জন্যে ক্যাটও তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এর পরের দিন তারা সবাই ওই রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে যেতে থাকে। আর ঠিক তখনই হেলিকপ্টারের পাইলট তাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে তাদের সবাইকে তাদের কাজ খুব দ্রুত শেষ করতে হবে, কারণ পরবর্তী 3 দিনের মধ্যে সেখানে অনেক বড় একটি বরফের ঝড় আসতে চলেছে। এবার কয়েক ঘন্টা হেলিকপ্টারে যাত্রার পর তারা রিসার্চ সেন্টারে পৌঁছে যায়। আর সেখান থেকে তাদেরকে সেই বিশেষ জায়গাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গে ওই স্টেশনের চিফ এইডওয়ার্ডের পরিচয় করা হয়, যে কিনা তাদেরকে বরফের তলায় চাপা পড়ে থাকা বিশাল আকারের স্পেসশিপকে দেখায়। এইডওয়ার্ড বলে যে এই এলিয়েন স্পেসশিপটি বিগত 10,000 বছর ধরে এখানে রয়েছে। তারা এই স্পেসশিপটির সিগন্যাল তখন পেয়েছিল যখন এই স্পেসশিপটির পাইলট এখান থেকে বাইরে বেরোয়। এইডওয়ার্ড তাদেরকে বরফের নিচে চাপা পড়ে থাকা ওই এলিয়েন পাইলটকে দেখায়। না জানে সে কতদিন ধরে সে বরফের নিচে চাপা পড়ে আছে। এইবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বরফ কেটে ওই এলিয়েনটিকে বাইরে বের করে আনবে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, এই কারণে তারা সবাই বেস ক্যাম্পে ফিরে যায়, যেখানে ক্যাট বাকি সদস্যদের সাথে দেখা করে। এবার প্ল্যান অনুযায়ী এলিয়েনটিকে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়, যেটা কিনা একটি আইস কিউবের মধ্যে বন্দি করা ছিল। তারা কিনা সবাই ওই এলিয়েনটিকে বরফের ভিতর থেকে বাইর করে আনার জন্য খুব এক্সাইটেড ছিল। তখনই ডক্টর সেন্টার বলে, আমরা এটা জানি না যে এলিয়েনটা কি মৃত না এখনো জীবিত আছে। এই কারণে বরফের থেকে বাইর করে আনার আগে সে ওই এলিয়েনটির কিছু স্যাম্পেল নিতে চায়, যে কাজের জন্য সে একটি ড্রিল মেশিনের ব্যবহার করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কোনো ফলাফল না পায়, ততক্ষণ পর্যন্ত সে ওই এলিয়েনটিকে বাইরে বের করে আনবে না। যদিও সবাই এই ব্যাপারটি নিয়ে খুব খুশি ছিল যে তারা একটি এলিয়েনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। আর এই কারণে সন্ধ্যে নেমে আসার পরেই তারা সবাই পার্টি করতে শুরু করে দেয়। এবার সবাই যখন পার্টিতে এনজয় করছিল, ঠিক তখনই তাদের এক সঙ্গী জেপসান এলিয়েনটিকে দেখার জন্য সে ঘরের ভিতরে যায়। ঠিক তখনই হঠাৎ করে এলিয়েনটি বরফ ভেঙে বাইরে বেরিয়ে আসে আর ঘরের ছাদ ভেঙে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখার পর জেপসানের তখন মাথা ঘুরে যায়। সে দৌড়াতে দৌড়াতে সবার কাছে যায় আর জানায় সে এলিয়েনটি বরফ ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। আর এবার সবাই যখন ওই ঘরটিতে এসে দেখে, আর তখন সবাই দেখে ওখানে এলিয়েনটি ছিল না। এরপর সবাই আলাদা আলাদা দলে ভাগ হয়ে এলিয়েনটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই তারা দেখে যে লার্জের কুকুরটি সেখানে নেই। ঠিক তখনই হেনরিক আর পোল্যাপ কোনো প্রকারের একটি আওয়াজ শুনতে পায়, আর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই এলিয়েনটি হেনরিকের উপর আক্রমণ করে ভিতরের দিকে টেনে নিয়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য ওল্যাপ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। আর ওই এলিয়েনটি ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার আগে তারা সবাই ওই এলিয়েনটিকে আগুনে পুড়ে মেরে ফেলে। আর এই ঘটনায়
হেনরিকও মারা যায়। আর এই ব্যাপারটা নিয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। এরপর ডক্টর সেন্টার আর ক্যাট ওই এলিয়েনটির পোস্টমর্টম করে, আর ওই রিপোর্টে জানতে পারে যে ওই এলিয়েনটির শরীরের সেলগুলি হেনরিকের সেলে পরিণত হয়ে হেনরিকের রূপ ধারণ করছে। তখন ক্যাট ওই এলিয়েনের শরীর থেকে একটি মেটালের ব্লেড খুঁজে পায়, যেটা কিনা হেনরিকের হাতে লেগেছিল। অন্যদিকে পোল্যাব, যার মুখে ওই এলিয়েনটির রক্ত লেগে গেছিল, এবার তারও শরীরের পরিস্থিতি খারাপ হয়ে আসছিল, যার চিকিৎসা করার জন্য তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এইদিকে ক্যাট যখন ওয়াশরুমের ভিতরে যায় তখন সে দেখে যে মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেখানে রূপোর দাঁত পড়ে থাকতে দেখে, যেগুলোকে দেখে ক্যাট বুঝে যায় যে সম্ভবত ওই দাঁতগুলো হলো পোল্যাবের, আর পোল্যাব সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। আর সে যদি শহরে পৌঁছে যায় তার কারণে বহু মানুষের প্রাণহানি হতে পারে। আর এই কারণে ক্যাট দ্রুত বাইরে বেরিয়ে যায়, আর পাইলট স্যামকে দ্রুত হেলিকপ্টার ল্যান্ড করানোর জন্য ইশারা করতে থাকে। স্যামও বুঝে যায় যে নিশ্চিতভাবে কোনো গোলমাল হয়েছে, এই কারণে সে হেলিকপ্টারটিকে ল্যান্ড করাতে থাকে। কিন্তু তখনই হেলিকপ্টারে বসে থাকা ড্রিক্স হঠাৎ করে তখনই একটা মনস্টার ক্রিয়েচারে বদলে যায়, আর সামনে বসে থাকা পোল্যাবের উপর আক্রমণ করে পোল্যাবকে মেরে ফেলে। এবার হেলিকপ্টারটি নিচে ল্যান্ড করার আগেই সে হেলিকপ্টারটি তার লক্ষ্য ভ্রষ্ট হয়, আর পাহাড়ের অপর প্রান্তে গিয়ে ক্র্যাশ করে যায়। বেসে উপস্থিত লোকেরা স্যামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা স্যামের কাছ থেকে কোনো উত্তর পায় না। এবার এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় যে তারা সাহায্য নেওয়ার জন্য পরবর্তী বেস ক্যাম্প পর্যন্ত যাবে, যাতে করে তারা তাদের সঙ্গীদের খুঁজে বের করতে পারে। কিন্তু ক্যাট তাদের ওই বেস থেকে বাইরে যেতে নিষেধ করে। সে তাদেরকে ওয়াশরুম থেকে পাওয়ার উপর দাঁতগুলো দেখায়, আর বলে যে ওই এলিয়েন আমাদের শরীরের সেলগুলো কপি করতে পারে, কিন্তু মেটালকে কপি করতে পারে না। এই কারণে এলিয়েনটি দাঁতগুলোকে ফেলে দিয়েছে। কিন্তু অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো যে সে যখন ওয়াশরুম থেকে আবার ফিরে যায় তখন সেখানে পড়ে থাকা রক্তগুলো কে যেন পরিষ্কার করে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কেউ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এডওয়ার্ড ক্যাটের কোনো কথাই শুনে না, আর সে সাহায্য চাওয়ার জন্য অন্য বেসে যেতে থাকে। তখন জুলিয়েট বলে তারা যদি গাড়ির চাবিটি লুকিয়ে রাখে তার ফলে তারা এডওয়ার্ডকে অন্য বেসে যেতে আটকাতে পারবে। সে ক্যাটকে ওই ঘরে নিয়ে যায় যেখানে ওই গাড়ির চাবিটি রাখা ছিল, আর ঠিক তখনই জুলিয়েটের শরীর একটি বড় ক্রিয়েচারে পরিণত হয়ে যায়, আর সে ক্যাটকে মারার জন্য ক্যাটের উপর আক্রমণ করে দেয়। যদিও কোনো ক্রমে ক্যাট ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই এলিয়েন ক্রিয়েচার কার্লের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। আর ওই এলিয়েন ক্রিয়েচারটি অন্য কারো ক্ষতি করার আগেই লার্জ ফ্লেম থ্রোয়ারের মাধ্যমে ওই ক্রিয়েচারটিকে পুড়িয়ে মেরে ফেলে দেয়। এবার এই ঘটনাটির পর থেকে সবাই খুব ভয় পেয়ে গেছিল, কারণ তাদের মধ্যে যে কেউ ওই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। এই কারণে ডক্টর সেন্টার সবাইকে ততদিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয় যতদিন পর্যন্ত তারা এই সমস্যাটির সমাধান বের করতে না পারে। এইদিকে ক্যাট এবং লার্জ দুজনে মিলে সব কটা গাড়িকে খারাপ করে দেয়, যাতে করে সেখান থেকে কেউ ভুল করেও বাইরে না যেতে পারে। সেই রাতে কার্টার এবং জেমসন ওই বেসে ফিরে আসে, যারা কিনা ওই প্লেনের ক্র্যাশের ঘটনায় কোনোভাবে বেঁচে গিয়েছিল। কিন্তু তাদের উপর বিশ্বাস করাটাও মুশকিল ছিল, কারণ তারাও না আবার সেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এই কারণে তাদেরকে একটা আলাদা ঘরে আইসোলেট করে রাখা হয়। এইদিকে যখন ডক্টর সেন্টার আর অ্যাডাম যখন সবার ব্লাড স্যাম্পল টেস্ট করছিল তখন হঠাৎ করে তাদের ল্যাবে কেউ আগুন লাগিয়ে দেয়, আর ল্যাবের সমস্ত যন্ত্রপাতি পুরো নষ্ট হয়ে যায়। লার্জ তখন কার্টার আর জেমসনকে টেস্ট করানোর জন্য যখন নিয়ে আসতে যায়, কিন্তু কার্টার আর জেমসন লার্জের উপর হামলা করে লার্জের সমস্ত হাতিয়ার কেড়ে নেয়, আর মেন বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে সবাইকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এডওয়ার্ড তাদের কথা শুনতে অস্বীকার করে, যাকে জেমসন গুলি করে, আর গুলিটি সোজা গিয়ে লাগে গ্যাস ট্যাঙ্কারের গায়ে, আর যে কারণে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে সবাই আহত হয়। এবার তারা যখন এডওয়ার্ডকে নিয়ে অন্য একটি ঘরে যায়, আর হঠাৎ করে এডওয়ার্ড একটি বড় ক্রিয়েচারে পরিণত হয়ে যায়, আর সেখানে উপস্থিত সবার উপর সে আক্রমণ করে দেয়, যে আক্রমণের ফলে অ্যাডাম, জেমসন আর লার্জ খুব গুরুতরভাবে আহত হয়, আর তারা ওই ক্রিয়েচারটিকে পুড়ে দেওয়ার চেষ্টাও করে, আর ওই ক্রিয়েচারটি অ্যাডামের শরীরের সাথে জুড়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার লার্জ আর জেমসনও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল, যারা কিনা খুব যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর তারা পুরোপুরিভাবে এলিয়েনে পরিবর্তন হওয়ার আগেই ক্যাট তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে দেয়। এরপর ওই রিসার্চ সেন্টারে কার্টার আর ক্যাট বেঁচে ছিল, যারা কিনা এখনো পর্যন্ত ইনফেক্টেড হয়নি। এই কারণে তারা দুজন এডওয়ার্ড আর ডক্টর সেন্টারকে চারিদিকে খুঁজতে থাকে,
তখনই বিভৎস দেখতে এডওয়ার্ড কার্টারের সামনে এসে পড়ে। সে কার্টারের উপর আক্রমণ করতেই যাবে, এমন সময় ক্যাট এডওয়ার্ডকে পুড়িয়ে মেরে ফেলে। এইদিকে তখনও ডক্টর সেন্টার, যে কিনা ইতিমধ্যে এলিয়েনে বদলে গেছিল, সে স্নোকেট গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এবার ক্যাট যখন তাকে সেখান থেকে পালাতে দেখে ফেলে, এবার তারা অন্য একটি স্নোকেট গাড়ি নিয়ে ডক্টর সেন্টারের পিছু করতে থাকে। আর তারা সেখানে পৌঁছে যায় যেখানে সে এলিয়েনের স্পেস ক্রাফটটি ছিল। আসলে ডক্টর সেন্টারও সেই জায়গাতে এসেছিল। ক্যাটেরা তাকে খুঁজতে খুঁজতে ওই স্পেসশিপটার কাছে পৌঁছে গেছিল। ঠিক তখনই হাজার হাজার বছর ধরে পড়ে থাকা ওই স্পেসশিপটি হঠাৎ করে স্টার্ট হয়ে যায়, আর ওই স্পেসশিপের উপরে থাকা বরফগুলি ভেঙে যেতে শুরু করে। এটা দেখে ক্যাট আর কার্টার ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর ঠিক তখনই ক্যাট পিছলে গিয়ে ওই স্পেসশিপটির ভিতরে পড়ে যায়। কার্টার তাকে ডাকতেও থাকে, কিন্তু কার্টার কোনো উত্তর পায় না। এবার ক্যাটের যখন জ্ঞান ফিরে আসে আর স্পেসশিপের ভিতরে থাকা জিনিসগুলো দেখে ক্যাট একদম হতভম্ব হয়ে যায়, কারণ ওই স্পেস ক্রাফটটি ছিল অনেক বড় আর অনেক অ্যাডভান্স টেকনোলজির সাথে ওই স্পেস ক্রাফটটি তৈরি করা হয়েছিল। আর অন্যদিকে কার্টারও ওই স্পেস ক্রাফটের ভিতরে চলে আসে। আর ঠিক তখনই ডক্টর সেন্টার, যে কিনা পুরোপুরি এলিয়েনে পরিবর্তিত হয়ে গেছিল, সে হঠাৎ করে ক্যাটের উপর আক্রমণ করে দেয়। আর আগে ফেটে যাওয়া ওই ক্রিয়েচারটি ক্যাটকে মেরে ফেলতে যাচ্ছিলই, ঠিক তখনই ক্যাট একটি গ্রেনাইডকে ওই ক্রিয়েচারের মুখের ভিতরে ছুঁড়ে মারে। আর ওই গ্রেনেডটি ফেটে যাওয়ার কারণে ওই এলিয়েনটি ধ্বংস হয়ে যায় আর স্পেস ক্রাফটটিও বন্ধ হয়ে যায়। আর এবার ওই রিসার্চ সেন্টারে মাত্র এই দুজনই বেঁচে ছিল। ক্যাট জিজ্ঞাসা করে যে এবার আমরা কি করব। কার্টার তাকে বলে এখান থেকে 50 মাইল দূরে একটি রাশিয়ান একটি এয়ার স্টেশন আছে, সেখান থেকে আমরা সাহায্য পেয়ে যাব। ঠিক তখনই ক্যাট লক্ষ্য করে যে কার্টার তার কানে ইয়াররিং পরেছিল, যে সেই ইয়াররিংটি তার কানে আর নেই। আসলে কার্টার যে একজন মানুষ, ওই ইয়াররিংটি ছিল তার পরিচয়। এই কারণে ক্যাট বুঝতে পেরে যায় যে ওই এলিয়েনটি এবার কার্টারের শরীরের ভিতরে চলে এসেছে। আর এই এলিয়েনটি তার আসল রূপ ধারণ করার আগেই ক্যাট তাকেও পুড়ে মেরে ফেলে। এর পরের দিন সকালে পাইলট ম্যাটেরিয়াস হেলিকপ্টার নিয়ে সেই স্টেশনে এসে পৌঁছায়। সে কিনা সেখানে জ্বলতে থাকা আগুন এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশগুলিকে দেখে আশ্চর্য হয়ে যায়। আর এই দৃশ্যটি ছিল খুবই ভয়ানক। আর সে কিছু বুঝে ওঠার আগেই লার্জ তার দিকে বন্দুক নিশানা করে তার মুখ খুলতে বলে। ঠিক তখনই লার্জের কুকুরটি বিল্ডিং এর ভিতর থেকে বাইরে বেরিয়ে হঠাৎ করে দৌড়ে পালাতে থাকে। তাকে পালাতে দেখে লার্জ বুঝে যায় যে ওটা তার কুকুর নয়, বরং ওই এলিয়েন। লার্জ এবার ম্যাটিয়ার্সকে ওই হেলিকপ্টার দিয়ে ওই কুকুরটির পিছা করতে বলে। আর ওই কুকুর রূপে এলিয়েনটির উপর ক্রমাগত গুলিও চালায়, কিন্তু তারা ওই কুকুরটিকে মারতে পেরেছিল কিনা সেটা এই সিনেমাতে দেখানো হয় না। আর এরই সাথে এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, তোমাদের এই কাহিনীটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরপর দেখা হবে নতুন একটি কাহিনীর এক্সপ্লেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।